আছে জব অপরচুনিটি ছাড়াও আহ, দেশে এবং দেশের বাইরে। আর পরবর্তীতে আমরা কি কি আপনাদেরকে প্রোভাইড করব, কি কি ম্যাটেরিয়ালস রিসোর্স এগুলো প্রোভাইড করবো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে আজকের যে ওয়েবিনারের এজেন্ডা, সক নিয়ে কিছু অল্প বিস্তর আলোচনা। সক বা সিকিউরিটি অপারেশন সেন্টার এটা কি জিনিস, সিকিউরিটি অপারেশন সেন্টারের টুলস, টিমস এগুলো কিভাবে হয়, ভীষণ ওভারভিউ। নেটওয়ার্কে ট্রাফিক অ্যানালাইসিস এগুলা আমাদের ট্রেনিং এ আমরা শিখবো। আমাদের এন্ড পয়েন্ট ডিফেন্স, সিকিউরিটি লগিং এই বিষয়গুলো আমরা আমাদের ট্রেনিং এ শেখানো হবে। ইফিশিয়েন্ট অ্যালার্ট ট্রায়ালস, এই টার্মস গুলো হচ্ছে আমরা আমাদের এই টার্মস গুলো যেমন কি বুঝবো আমরা, এগুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সকে বিভিন্ন টিম কিভাবে ভাগ হয়ে এই কাজগুলো করে, সেই বিষয়গুলো আমরা আমাদের ট্রেনিং এ শিখবো। বাট আমাদের ট্রেনিংটাকে আমরা বলতে পারি যে মোটা দাগে 6টা ভাগে ভাগ করতে পারি। তো এর পঞ্চম ভাগে হচ্ছে আমরা এটা শিখবো, এবং কন্টিনিউ এটা হচ্ছে সবার শেষে সক কিভাবে ইমপ্রুভ করা যায়, কারণ সক একটা আসলে বলা যায় যে জীবন্ত একটা সিস্টেমের মতো। এটা কন্টিনিউয়াসলি যেমন আপনার পরিবর্তন হয়, এটার পরিবর্তনটা ভালোর দিকে যেতে পারে, খারাপ দিকে যেতে পারে। তো যদি ভালোর দিকে যেতে আমাদের ইমপ্রুভ করতে হবে সকের প্রসেস গুলো, সকের আপনার স্ট্রিম লাইন করা প্রত্যেকটা প্রসেস, এবং একটা ইনসিডেন্ট ঘটার পর থেকে ওই জিনিসটা রেসপন্স করে আর মিটিগেট করা, দেন এটা একটা রিপোর্ট জেনারেট করা, এই টাইম গ্যাপটা যেন কমে আনা যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের পুরো সিকিউরিটি অপারেশন সেন্টারে ট্রেনিং আলোচনা হবে। আচ্ছা, তো সক মূলত কি জিনিস? সক আসলে হচ্ছে আমার একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আসলে আহ, কার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? যেমন আমাদের হিউম্যান বডির সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা বলতে পারি আমাদের ব্রেইন, আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্নায়ুতন্ত্র গিয়েছে সেটাও একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর মাধ্যমে আমাদের পুরো বডিটা কন্ট্রোল, পুরো বডির নিয়ন্ত্রণ হয় হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। একইভাবে আমাদের বর্তমানে যে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে আছি, আমাদের প্রায় বেশিরভাগ ডেটাই এখন ডিজিটালি স্টোর হচ্ছে। আমাদের এই ডিজিটাল স্টোরের মাঝে আমাদের আমাদের যেরকম হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, আমাদের বিভিন্ন ওয়ার্ক স্টেশন গুলো যেমন আছে, আবার এগুলো যে প্রসেস করা হচ্ছে বিভিন্ন সার্ভার, তারপর হচ্ছে এই ডেটাগুলো যেই ডিভাইসের ভিতর দিয়ে ফ্লো করতেছে, হ্যাঁ, বিভিন্ন আমার নেটওয়ার্ক ডিভাইস, যেমন আমার রাউটার, আমার হচ্ছে সুইচ, আমার এরপরে ফায়ারওয়াল, আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস। তো এই সমস্ত ডিভাইসের ভিতর দিয়ে যার ভিতর দিয়ে ডেটা ফ্লো করতেছে, যার ভিতরে ডেটা স্টোর হচ্ছে, এগুলোর এই ডেটাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মানে এখানে নিরাপত্তা নিশ্চিত করা বলতে বোঝাচ্ছে আমি যা চাই সেটা বাদে যদি অন্য কোনো কিছু হয়, সেই জিনিসটা যেন আমি নিশ্চিত না হয় সেটা নিশ্চিত করতে পারি। তো এই এটা নিশ্চিত করার প্রথম শর্ত হচ্ছে কোনো কিছু ঘটতেছে কিনা সেটা মনিটর করা। তারপর যদি এরকম যেটা আমার তাকে যেটা করতে বারণ করা আছে, বা যে বিষয়টা আমার স্বভাবত প্রক্রিয়ার বাইরে, সেই জিনিসটাকে ডিটেক্ট করা, দেন তারপর ইনভেস্টিগেশন করা, তারপর সেই অনুযায়ী রেসপন্স করা। জিনিসটা অনেকটা হচ্ছে আপনার ধরেন পুলিশিং এর মতো। এলাকায় পুলিশ সাধারণত কি করে? পরিস্থিতি মনিটর করে, কোন একটা অস্বাভাবিক ঘটনা ঘটলে সেটা ডিটেক্ট করার মতো তার যোগ্যতা থাকা লাগে। তারপর সেই অস্বাভাবিক ঘটনাটাকে ডিটেক্ট ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশনের পরে সে অনুযায়ী রেসপন্স করে। হইতে পারে চোরকে গিয়ে ধরে নিয়ে আসলো, বা কোনো ডাকাত দলকে গিয়ে ধরে নিয়ে আসলো। তো সিকিউরিটি অপারেশন সেন্টার একটা পুলিশিং এর মতোই, যেটা আপনার ডিজিটাল অ্যাসেটের নিরাপত্তা দিয়ে থাকে। তো ডিজিটাল অ্যাসেটস মানে হচ্ছে আমি যেই আমার ডিজিটালি তথ্য যেখানে স্টোর থাকে বা যের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তাদের সমস্ত কিছুকে আমি বলি ডিজিটাল অ্যাসেট। সিকিউরিটি অপারেশন সেন্টারে তাহলে মূল কাজটা আমি 4টা ভাগে ভাগ করতে পারি। আমার সকল ডিজিটাল অ্যাসেট মনিটর করা,
কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে সেটা ডিটেক্ট করা, দেন ইনভেস্টিগেশন, তারপর সে অনুযায়ী রেসপন্স। তো এখানে আমাদের আরো অনেকগুলো কাজ সাথে সাথে আসে। সেটা হচ্ছে আমার যেই অ্যাটাক গুলো ঘটতেছে, আমার সাইবার অ্যাটাক যেগুলো আমার ডিজিটাল সিস্টেমের উপর ঘটছে, সেগুলোর টেকনিক কিভাবে ঘটতেছে সেগুলো পরবর্তীতে আমাকে আইডেন্টিফাই করা লাগে, তার ট্যাকটিক্স আইডেন্টিফাই করতে হয়, এবং কোন প্রসেসে করতেছে এই অ্যাটাকটা সেগুলো আইডেন্টিফাই করা লাগে আমার। কারণ অ্যাটাকটা যদি আমি ডিটেক্ট করতে পারি, দেন আমাকে এই বিষয়গুলোরও কোশ্চেনের উত্তর দিতে পারার মতো সক্ষমতা থাকা লাগবে। তো এই সকল বিষয় আমরা যে কাজটা করেছি একটা সিকিউরিটি অপারেশন সেন্টারের মাধ্যমে এই পুরো প্রসেসটাকে করা হয়। তার মানে সিকিউরিটি অপারেশন সেন্টার, আমরা যেখানে বলতেছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আসলে এটা একটা ডিজিটাল ওয়ার্ল্ডে আমার সিকিউরিটি প্রদান করার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখান থেকে সমস্ত ডিজিটাল অ্যাসেটের সিকিউরিটি এনশিওর করা হয়। তো এবার আসি হচ্ছে আমাদের এটার কি কি কম্পোনেন্ট আছে। আমার সিকিউরিটি অপারেশন সেন্টার মূলত কাদের কাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এখানে দেখতেছেন যে একটা 3 পদ বিশিষ্ট একটি চেয়ার টুলস দেখানো হচ্ছে, টুল বসা যায় এখানে। এর 3টা পায়া, 3টা পায়ায় 3টা কথা লেখা আছে, একটা হচ্ছে পিপল, একটা প্রসেস, একটা টেকনোলজি। সকের এই 3টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিকিউরিটি অপারেশন সেন্টারটা যে চালাবে তারা কারা? তারা হচ্ছে হিউম্যান, তার মানে পিপল। যারা এই মূল কাজগুলো করবে তাদের অবশ্যই যথেষ্ট পরিমাণ স্কিল সেট থাকতে হবে। যেমন আপনারা এখন ট্রেনিং এর ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন, আপনারা হচ্ছেন এই পিপল, বা আমরা হচ্ছে এই পিপল। আমরা আমাদের এটাকে চালনা করার জন্য যথেষ্ট স্কিল সেট থাকা লাগবে। এরপর হচ্ছে প্রসেস। আমরা এই সফটটাতে চালাবো কোন প্রসেসে এটাকে এনাবল করব। তো এই প্রসেসটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো, যখন আপনার ইন্ডাস্ট্রিতে কোন একটা কিছু প্রডিউস হচ্ছে, সাবানের ইন্ডাস্ট্রি, সাবান প্রডিউস হচ্ছে, তার একটা প্রসেস আছে, তাই না? ডিফাইন প্রসেস আছে যে কোনটার পর কি করতে হবে। এই প্রসেসটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আসলে ইন্ডাস্ট্রির প্রোডাকশন হ্যাম্পার হবে, অনেক ক্ষেত্রে কোনো প্রোডাকশনই আসবে। তার মানে যে কোনো একটা প্রপার আউটকামের জন্য আমার প্রসেসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপর আসে হচ্ছে টেকনোলজি। ইন্ডাস্ট্রিতে ক্ষেত্রে আমার সাবান প্রস্তুতকারী একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে হিউম্যান ফ্যাক্টরটাকে কমানোর জন্য আমরা অনেক টেকনোলজি ব্যবহার করি। সিমিলারলি সকে আমাদের যেমন হিউম্যানও কাজ করবে, তার কাজটাকে সহজলভ্য করার জন্য আমরা বিভিন্ন টেকনোলজি এখানে ইন্টিগ্রেট করব। তো এই 3টা কম্পোনেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র সকের ক্ষেত্রে না, যে কোনো সাইবার রিলেটেড ইনসিডেন্টের ক্ষেত্রে বলা হয় যে এই 3টা কম্পোনেন্ট মাস্ট, পিপিটি অথবা পিপল প্রসেস টেকনোলজি। আমরা আমাদের এই ট্রেনিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে আমরা দেখবো, তো বিস্তারিত দেখবো, জানবো। এখন একটা কেস স্টাডি নিয়ে একটু আলোচনা করি, জাস্ট Bundle এটা। wise filling GPS. আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কমেন্ট? হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাই, আপনার জি, ভয়েস শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, আমার আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, হ্যাঁ হ্যাঁ, জি ক্লিয়ার। শোনা যাচ্ছে, সমস্যা নাই, আপনি বলতে থাকেন। ওকে, ওকে। না, আমি ভাবলাম যে কেউ হয়তো শুনতে পাচ্ছে না এই কারণে কমেন্ট করছে। আচ্ছা, ওকে। তো এই কেস স্টাডিটা আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন থ্রো করব, তো দেখি আপনাদের কনসেপ্ট অনুযায়ী কি হতে পারে। আমরা বর্তমানে যেই আমরা তো মাইক্রোসফটের প্রায় সবাই অপারেটিং সিস্টেম ব্যবহার করি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বর্তমানে যেটি চলছে একেবারে লেটেস্ট হচ্ছে 11। এছাড়াও অনেক ডেস্কটপে উইন্ডোজ 10ও চালু আছে।
আমরা যদি একটু ব্যাকে যাই, হয়তো আমরা অনেক ডেস্কটপে উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ ভিস্তা, একটু যদি পিছিয়ে যাই, অথবা উইন্ডোজ এক্সপিও পেতে পারি। বাট আমাদের বাসা বাড়িতে এখন হয়তো সবারই বাসায় হয় উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 চলতেছে। এখন এত পুরানো অপারেটিং সিস্টেমটা আসলে ব্যবহার কে করবে? এই অপারেটিং সিস্টেমটা আসলে 2000 সালের দিকে ব্যবহৃত খুবই, তাই না? 2000, 2001, 2000, হয়তো 7-8 পর্যন্ত ব্যবহার হয়েছে। তারপরে উইন্ডোজ 7 আসলো। এটা আস্তে আস্তে মানুষ এক্সপি থেকে মুভ করলো 7। আচ্ছা, এখন যদি দেখা যায় যে একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে ধরেন হচ্ছে একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ধরেন ওইটা হচ্ছে ওদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা যেই সময়ে ডেভেলপ করা হয়েছিল, যেই সময় এটাকে ডেভেলপ করা হয়েছিল, সেই সময়টা ধরেন এই সালের মাঝে, হয়তো 2002। 2002-এ উইন্ডোজ এক্সপি হচ্ছে স্টেট অফ দি আর্ট, খুবই লেটেস্ট অপারেটিং সিস্টেম। তো ওই সময় ডেভেলপার অবশ্যই লেটেস্ট অপারেটিং সিস্টেমের প্রতি তার ঝোঁক আছে। সে উইন্ডোজ এক্সপির জন্য এই সফটওয়্যারটা ডেভেলপ করলো এবং উইন্ডোজ এক্সপিতে সফটওয়্যারটা রান করলো। রান করার পরে ওই প্রতিষ্ঠান এটা স্মুথলি 2007 পর্যন্ত চালালো। 2007-এ সবাই উইন্ডোজ 7 আসলো, বাট নতুন জিনিসে সাধারণত টেস্টেড, প্রুভেন এই সফটওয়্যারটা যেহেতু প্রপারলি রান করতেছে, কোনো প্রবলেম করতেছে না, শুধু শুধু কেউ এই সিস্টেমটাকে 7-এ নিয়ে যাবে না। কারণ নিয়ে গেলে যদি কোনো কিছু ভেঙে যায়, কোনো প্যাকেজ বা কোনো যদি আপনার আলাদা কোনো টিএলএল বা রেজিস্ট্রি যদি মিসম্যাচ হয়, তাহলে আমার সফটওয়্যারটা রান নাও করতে পারে। তো এই ম্যানেজমেন্ট টিম তারা ডিসাইড করলো যে এক্সপিতেই আমি এই সফটওয়্যারটা চালাবো, আমি এটাকে আমার অপারেটিং সিস্টেমকে আপগ্রেড করব না। তাহলে আমার এক্সপিতে এই সফটওয়্যারটা এখনো চলতেছে। 2024 সালে এসেও আমি দেখতেছি এই সিস্টেমে এই সফটওয়্যারটা চলতেছে। এটা আমাদের ইন্ডাস্ট্রি ইন্টারনাল নেটওয়ার্কে চলতেছে। আবার এর সাথে একটা ইন্টারনেট কানেকশনও আছে, বাইরে থেকে মাঝে মাঝে অনেক, ধরেন অফিসের ম্যানেজমেন্ট টিম এটাতে অ্যাক্সেস করে। তার মানে একটু ইন্টারনেট যেহেতু কানেকশন আছে, একটু রিস্ক আছে। আমার কিসের রিস্ক? যেহেতু এটা অনেক পুরানো অপারেটিং সিস্টেম, এর অনেকগুলো ভালনারেবিলিটি আছে বা ওর সিকিউরিটি দুর্বলতা আছে, যেটাকে ব্যবহার করে হ্যাকার খুব সহজেই এই সিস্টেমটাকে হ্যাক করতে পারবে। অনেক ভালনারেবিলিটি এক্সপির আছে যেগুলোকে আমরা বলি ক্রিটিক্যাল ভালনারেবিলিটি, মানে খুবই গুরুত্বপূর্ণ ভালনারেবিলিটি, যেটা বা দুর্বলতা, যেটা আমার এখনই সলভ করতে হবে, না করলে ইন্টারনেটে কানেকশন থাকলে হ্যাকার সহজেই হ্যাক করে ফেলবে। এখন আপনি সিকিউরিটি অপারেশন সেন্টারে ট্রেনিং করেছেন, আপনি ওই ওই ইন্ডাস্ট্রিতে হয়তো আপনি একজন সক অ্যানালিস্ট হিসেবে আছেন। তো আপনি সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট, চিন্তা করলো ম্যানেজমেন্ট টিম আপনার কাছ থেকে অপিনিয়ন দিতে। আপনি অপিনিয়ন কি দিবেন? আপনার কাছে অপিনিয়ন দেওয়ার অপশন আছে, হয়তো এক, এক্সপি থেকে আপগ্রেড করে 11-এ নিয়ে যাও, অথবা দুই, এক্সপি থাকুক, সিস্টেমের সিকিউরিটি আরো এনহান্স করি, সিস্টেম সিকিউরিটি টু বি এনহান্স। এখন আমাকে বলেন আপনারা কোনটা আসলে করবেন, প্রথম অপশন নাকি দ্বিতীয় অপশন? কমন সেন্স এটা, মানে আপনাদের যে লজিক্যাল সেন্স থাকে বা সিম্পল লজিক অ্যাপ্লাই করলে কি মনে হয়? একজনের কাছে মনে হইতেই পারে আমি উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ 11-এ নিয়ে যাব, কারণ নতুন সিস্টেম, এর সিকিউরিটি আরো বেশি আছে, সুতরাং আমার এই সফটওয়্যারটা আরো বেশি সিকিউর হবে। অথবা আমি বলতে পারি অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ এক্সপি ছিল, এক্সপি থাকুক, কারণ নতুন সিস্টেমে নিয়ে গেলে পুরো জিনিসটা ভেঙে যেতে পারে। আমি এর চারপাশে সিকিউরিটি আরো বৃদ্ধি করি। কোনটা আমাদের করা উচিত?
কেউ এটা একজন ভাইয়া আমার মনে হচ্ছে গিয়ে প্রথম অপশনটাই বেটার। কারণ হচ্ছে গিয়ে আমরা যদি পুরাতন অপারেটিং সিস্টেম বা পুরাতন ওএস এর উপরে কোনো সফটওয়্যার রান করি, তার মানে এক্সপির তো সাপোর্ট নাই অনেক বছর আগে থেকেই। মানে কোনো প্রবলেম হইলে কোনো ধরনের সাপোর্ট পাবো না, কোনো প্যাচ আপডেট পাবো না। তাহলে হচ্ছে তার উপরে বেস করে যদি আরেকটা সফটওয়্যার চালাই, তাহলে এটা সিকিউরিটি এনশিওর করবো কিভাবে? আর এখন বর্তমানে যেসব সিকিউরিটি বলেন, সেই সিকিউরিটি গুলা তো হচ্ছে ব্যাক এন্ডে যেসব এক্সপি বা উইন্ডোজ 7 এর জন্য কোনো মানে এন্ড পয়েন্ট দিয়েও আমি সিকিউর করতে পারবো না। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি। এখন বাকিটা হচ্ছে গিয়ে মানে আমার ওপিনিয়ন এটাই, যে হচ্ছে আচ্ছা গিয়ে আমি আপডেট মানে সফটওয়্যারটা আপডেট করে অবশ্যই আমার আজকে করি আর 10 দিন পরে করি, অবশ্যই করতে হবে এটা। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা খুবই লজিক্যাল। আমার এখানে নতুন অনেক সিস্টেমে এর সাথে ম্যাচ করবে না। আমাকে আজকে হোক কালকে হোক এটাকে এখানে নিতে হবে। এখন বিজনেস ম্যানেজমেন্টে যারা থাকে তাদের মূল প্রায়োরিটি কিন্তু সিকিউরিটি না, তাদের মূল প্রায়োরিটি হচ্ছে বিজনেস। বিজনেস যদি ফল বন্ধ থাকে, হ্যাম্পার হয়, তাহলে সিকিউরিটি নিয়ে তারা চিন্তা করবে না। কারণ বিজনেস থেকে টাকা আসে যেটা দিয়ে বাদ বাকি সবকিছু মেনটেন করা হয়। সুতরাং ম্যানেজমেন্ট টিমকে যদি আপনি বলেন যে আমি 11-এ যাব, আমি প্রোডাকশন 10 2-3 দিন বন্ধ রাখি বা কিছুটা কমায় আনি প্রোডাকশন, ম্যানেজমেন্ট সেটা কখনোই একসেপ্ট করবে না। তাহলে আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমাকে আজকে হোক কালকে হোক যেতেই হবে। এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমত সিকিউরিটি এনহান্স করতে পারি। এনহান্স কিভাবে করতে হয় সেটা আমাদের ট্রেনিং এ আমরা দেখব। আপনি যেমন ইডিআর এর কথা বলেছেন, বলছেন যে ইডিআরটা আমি এক্সপি তে ইনস্টল করতে পারবো না। সেটা হচ্ছে হ্যাঁ, সত্যি আমি ইডিআরটা পারবো না, বাট ইডিআর না পারলেও এটা আমার একটা লিমিটেশন। এই ইভেন দো ভাইয়া লিমিটেশনটাকে, এভিও ইনস্টল করা যাবে না। হ্যাঁ, এই লিমিটেশনটা আমাকে ওভারকাম করার জন্য আমাকে অন্যান্য সিকিউরিটি মেজার্স গুলো নিতে হবে। তো সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। আমরা আমাদের ট্রেনিং আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে সিস্টেমের সিকিউরিটি এনহান্স করা বা বৃদ্ধি করা, এবং আলাদা একটা ডেভেলপার টিমকে ইনভলভ করা, যারা এক্সপি থেকে 11-এ নিতে গেলে আমার সফটওয়্যারে কি কি চেঞ্জ করতে হবে সেই চেঞ্জ গুলো কাজ শুরু করে দেওয়া। এবং একটা 13 টাইম ধরলাম, হচ্ছে এটা 30 ডেজ বা 1 মাস পরে তারা এটা কমপ্লিট করবে, এই ডেডলাইন দিয়ে দেওয়া হলো, এবং 1 মাস পরে আমি নতুন সিস্টেমে রোল আউট করলাম। হয়তো আমি 5 দিন রাখলাম টেস্ট এন্ড ট্রায়ালের কারণে, টেস্ট এন্ড ট্রায়াল কমপ্লিট হলো, আমরা এরপরে রোল আউট করলাম। তো আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেস। আমাদের এখানে এই কারণে এখানে দেখেন উপরে বলা আছে সিকিউরিটি ভার্সেস বিজনেস। এখানে সিকিউরিটি ইম্পর্টেন্ট নাকি বিজনেস ইম্পর্টেন্ট? সাধারণত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিজনেস ইম্পর্টেন্ট। বা আপনি যদি এখন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, তাদের ক্ষেত্রে আসলে তাদের বিজনেস আসলে এরকম কিছু নাই, বাট তাদের ডেটার সিকিউরিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমি 2 দিন 3 দিন ধরে আমি একটা সার্ভিস বন্ধ রেখে যদি এটাকে শিফট করি, সেটাই সবচেয়ে আমার লজিক্যাল কারণ বলে মনে হবে। বাট একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিজনেস ফার্স্ট, তারপর সিকিউরিটি সেকেন্ড প্রায়োরিটি। তা আমাকে সেকেন্ড প্রায়োরিটি চিন্তা করেই আমার পরবর্তী স্টেপ গুলো আমাদের নেওয়া লাগবে অ্যাজ এ সিকিউরিটি প্রফেশন। তো আমাদের কাছে কি কি থাকে সকের ক্ষেত্রে, সিকিউরিটি অপারেশন সেন্টারের ক্ষেত্রে, আমরা পরে সকের একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আলোচনা করব। বাট সকের অনেক কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে ডিএলপি, ডেটা লস প্রোটেকশন, অথেন্টিকেশন। এটা আসলে সকের কোনো কিছু না, বাট এটা হচ্ছে অথেন্টিকেশন ল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রক্সি বা প্রক্সি সার্ভার, এটা একটা সকের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বা হিসেবে কাজ করতে পারে। এটা সকের কোনো উপাদান না, বাট সকের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে পারে। ইডিআর, এটা একটা সকের কম্পোনেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে আমাদের এক ভাই বলছে, এন্ড পয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স। আমরা আমাদের ট্রেনিং এ যেটা করব যে ইডিআর এর মাঝে ওপেন সোর্স একটি খুবই ভালো ইডিআর আছে, ওয়াজু। আমরা এই ওয়াজু
ইনস্টলেশন, কনফিগারেশন এবং এর বেশ কিছু ফিচার্স গুলো আমরা আমাদের ট্রেনিং এ ল্যাবের মধ্যে দেখাবো। এছাড়া আমাদের হোস্ট আইপিএস কি জিনিস এই বিষয় নিয়ে আমাদের ট্রেনিং আলোচনা করা হবে। এটা এটাকে বলা হয় ইন্ট্রুশন প্রোটেকশন সিস্টেম। ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম না? সরি, হ্যাঁ, প্রিভেনশন। তারপরে হচ্ছে অ্যান্টিভাইরাসের, এখানে নেক্সট জেনারেশন অ্যান্টিভাইরাস বেশ কিছু জিনিস আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব। পিকেএফ ফাইল, এটা একটা ফরম্যাট, ফাইল ফরম্যাট। এটা আমাদের নেটওয়ার্কের প্যাকেট গুলোকে সেভ, আমরা যদি সংরক্ষণ করে রাখি তাহলে আমরা সাধারণত পিকেএফ ফরম্যাটটাকে ব্যবহার করি। এই পিকেএফ ফরম্যাট অ্যানালাইসিস করার জন্য অনেক টুলস রয়েছে। খুবই বিখ্যাত একটি টুলস, গ্রাফিক্যাল টুলস হচ্ছে ওয়ারশার্ক। এটার কমান্ড লাইন টুল হচ্ছে টিশার্ক। আমরা মূলত ওয়ারশার্কটা দেখবো, ওয়ারশার্ক কিভাবে ব্যবহার করে আমরা পিকেএফ ফাইল অ্যানালাইসিস করতে পারি। ইউএবিএ সকের একটা উপাদান, এটা হচ্ছে ইউজার এন্টিটি বিহেভিয়ার অ্যানালাইসিস। এটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে। এছাড়া নেট ফ্লো, এটাও এক প্রকার নেটওয়ার্ক লগ। এটাও সকের একটা উপাদান না, সকের কাজ করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ডেটা সোর্স। তো নেটওয়ার্ক লগ আমরা বলি। সকের কাজ করতে গেলে যেই বিষয়টা ছাড়া কখনোই হয় না সেটা হচ্ছে থ্রেট ইন্টেল। থ্রেট ইন্টেল কিভাবে আমরা পেতে পারি, থ্রেট ইন্টেলের বিভিন্ন প্রকারভেদ, এই বিষয়গুলো না আমাদের ট্রেনিং এ আলোচনা করা হবে বিস্তারিত। ডিএনএস প্রোটোকলটা নিয়ে আলোচনা করা হবে, ডোমেইন নেম সিস্টেম। এটা কেন আলোচনা করা হবে, এটা আসলে আমরা যখন ট্রেনিং করবো তখন বুঝবো যে আসলে ডিএনএস প্রোটোকলটা বোঝাটা কেন প্রয়োজন। এখানে আমি সংক্ষেপে বলি, হ্যাকাররা সাধারণত ডিএনএস প্রোটোকল ব্যবহার করে অনেক সময় কম্পিউটারের ডেটা বাইরে পাঠায়। তাহলে আমাকে ডিএনএস প্রোটোকলটা বুঝতে হবে কোন জায়গাতে হ্যাকার তথ্যগুলো রেখে বাইরে পাঠাতে পারে, সেই অনুযায়ী সকে আমার ব্যবস্থা নিতে হবে। তো সকের ভালো মতো কাজ করতে গেলে কিন্তু আমাকে অনেকগুলো নেটওয়ার্ক প্রোটোকল ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, সকের ওয়ার্ল্ডে অনেক খুবই ফেমাস কিছু আপনার সক সলিউশন প্রোভাইড করে। এন্টারপ্রাইজ সক সলিউশন আছে, প্রোপাইটরি। এর মাঝে মাইক্রোসফটের অ্যাজিউর খুবই গুরুত্বপূর্ণ। জি ফয়সাল ভাই। ভাইয়া, এইখানে একটা কথা আছে, একটু আগের স্লাইডটা যাবেন? আচ্ছা, ডিএলপি এর ক্ষেত্রে আমাদের কি কোনো ওপেন সোর্স কি কোনো কিছু আছে ওপেন সোর্স, যেমন হচ্ছে ইডিআর ছিল? না না, ডিএলপির ক্ষেত্রে এখন এরকম ভালো কাজ করে ওপেন সোর্স আমার জানা নেই। আচ্ছা, আর এইখানে যে এলিমেন্ট গুলোর কথা বলা হয়েছে, এগুলা কি সবগুলো থ্রেট ইন্টেল যেমন হচ্ছে একটা ম্যান্ডেটরি, বাকি কি কি ম্যান্ডেটরি যে একটা সক ডিপ্লয় করার জন্য? সক ডিপ্লয়ের জন্য আমার সবচেয়ে বেশি ম্যান্ডেটরি সেটা এখানে বলা হয়নি, কারণ সেটা আসলে কোনো একটা সিঙ্গেল সিস্টেম না। এটা হচ্ছে আপনার হুম, যদি পরে আগে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেটরি হচ্ছে লগ কালেকশন, হুম, লগ স্টোরেজ, লগ অ্যানালাইসিস। এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই তিনটা একত্রে আমার এসআইএম। সেই হ্যাঁ, এটা ছাড়া আসলে সক শুরুই হবে না। সক শুরু হবে হচ্ছে আমার এই তিনটার মাধ্যমে।
তার হুম, সাথে আমি অ্যাড অন হিসেবে ইডিআর অ্যাড করতে পারি, ডিএলপি অ্যাড করতে পারি, নেক্সট জেন অ্যান্টিভাইরাস অ্যাড করতে পারি, আইপিএস অ্যাড করতে পারি, আইডিএস অ্যাড করতে পারি। হ্যাঁ, আমি বিভিন্ন কন্ট্রোল ওর সাথে অ্যাড করতে পারি, আমি অ্যান্টি এক্সপ্লয়েট টেকনিক গুলো অ্যাড করতে পারি। ফায়ারওয়ালের ফায়ারওয়াল থেকে তো লগ আসে, বাট ফায়ারওয়ালের আমি অনেক রুলস গুলো ওর সাথে যেন হ্যান্ড ইন হ্যান্ড যায় সেটা অ্যাড করতে পারি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। থ্রেট ইন্টেলটাও আমি ওর সাথে অ্যাড করব, বাট সক শুরু হবে হচ্ছে এটা থেকে। আপনার কোশ্চেনের উত্তর পেয়েছেন? হ্যাঁ ভাইয়া, আর এখানে তো মাল্টি ভেন্ডর হইলে তো কোনো ইস্যুস নাই, যে হচ্ছে কি আমি আইপিএস নিলাম এক জায়গা থেকে, থ্রেট মাল্টি নিলাম আরেকটা ভেন্ডর ভেন্ডর হলে থেকে। ইস্যুস নাই তা না, মাল্টি ভেন্ডর হলে এটা ভেন্ডরের আপনার ডেটা শিটের মধ্যে দেখতে হবে যে তারা ডেটা আপনার আরেকটা প্রতিষ্ঠানকে বা আরেকটা সিস্টেমে দেওয়ার জন্য কোনো এপিআই প্রোভাইড করে কিনা, অথবা ডেটা পুল করার জন্য তাদের কোনো প্রকার এপিআই দেওয়া আছে কিনা, অথবা তাদের ডেটার যে ফরম্যাট সেটা কি প্রোপ্রাইটরি কিনা, নাকি সেটা কোনো ওপেন স্ট্যান্ডার্ড ফরম্যাটই তারা ব্যবহার করে। ওপেন স্ট্যান্ডার্ড ফরম্যাট হলে আপনি তার ডেটা যেখানে স্টোর করা আছে সেখান থেকে আপনি রিড করে নিতে পারবেন। বাট এগুলো যদি না হয় তাহলে দেখা যাবে যে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম কম্পাটিবল হবে না। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তো অ্যাজিউর এটা মাইক্রোসফটের খুব, এটা অ্যাজিউর ক্লাউডে এটা হোস্ট করা থাকে। মানে অন প্রিমিস সলিউশন সাধারণত দেয় না, তারা এখন সবকিছু হচ্ছে ক্লাউডে। ক্লাউডে মাধ্যমে আপনার সক সলিউশনটা তারা প্রোভাইড করবে। কিউরাডার এটা আইবিএম এর খুব বিখ্যাত। স্প্লাঙ্ক এটাও এন্টারপ্রাইজ সলিউশন। ইলাস্টিকের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, ইলাস্টিকের একটি ওপেন সোর্স সলিউশনও আছে, আর একটা আপনার এন্টারপ্রাইজ সলিউশনও আছে। লগরিদম এটাও এন্টারপ্রাইজ সলিউশন। এখানে আহ, আর নেট উইটনেস এটা হচ্ছে আপনার ওপেন সোর্স, এলিয়েন কল ওসিম। তো আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমরা আমাদের ট্রেনিং এ ব্যবহার করব, সেটা হচ্ছে ওপেন সার্চ। এটা ইলাস্টিক সার্চের ওপেন সোর্স ভার্সন। তো আমরা আমাদের ল্যাবে আমরা আপনাদেরকে হচ্ছে কি কি দিব সেটা পরে আলোচনা করব, বাট এখানে আমরা আপনাদেরকে একটা ভিএমও দিব, যে ভিএম এর মাধ্যমে আমরা ল্যাব প্র্যাকটিস গুলো করবো। হ্যাঁ, এই ল্যাব কিন্তু আসলে অন্য কোথাও পাবেন না। এই ল্যাবটা সাধারণত সকেট যত ট্রেনিং করেন বাংলাদেশে যারা প্রোভাইড করবে, কেউ হচ্ছে আপনাকে এইভাবে ল্যাব দিবে না যেখানে সকের রুলস গুলো লিখে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তো সেটা এই ওপেন সোর্সটাকে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা ওপেন সোর্স, এটা আমাদের সিম টুল হিসেবে কাজ করবে, সিম এর অ্যানালাইসিস টুল হিসেবে। তো এখন হচ্ছে আমরা একটু সকের মূল বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যে সকের কি কি কম্পোনেন্ট থাকে, সেটা নেটওয়ার্কে কোথায় কোথায় থাকে। তো আমি যদি চিন্তা করি একটা সিম্পল নেটওয়ার্ক, এখানে ইন্টারনেট, এখানে হচ্ছে ফায়ারওয়াল, এখানে হয়তো আমার গেটওয়ে রাউটার, আমার এখানে হয়তো ডিস্ট্রিবিউশন সুইচ, এখান থেকে হয়তো ফ্লোর সুইচে প্রত্যেকটা সুইচ গিয়েছে, সেখান থেকে আমার ওয়ার্ক স্টেশন গুলো কানেক্টেড, হয়তো এখানে এপি রয়েছে, এপির সাথেও হয়তো আমার মোবাইল ডিভাইস গুলো কানেক্টেড। এখন আমার কাজ হচ্ছে এই সমস্ত ডিভাইস মনিটর করা। মনিটর করব কিভাবে? মনিটর করার প্রসেস হচ্ছে, আমার ডিভাইসটা যদি বন্ধ থাকে তাহলে তো আমার আসলে মনিটর করার কিছু নাই, তাই না? ডিভাইস যদি চালু থাকে এবং ডিভাইসে যদি কিছু ঘটতে থাকে, তাহলে আমার কাজ হচ্ছে ডিভাইসে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো প্রতিনিয়ত মনিটর করা। এই পরিবর্তনগুলো ডিভাইসের লগ ফাইলে সেভ হতে থাকে। তো আমার প্রথম কাজ হচ্ছে এই লগ গুলোকে কালেক্ট করে কোনো একটা জায়গায় স্টোর করা। এটা এই কারণে একটু আগে আমি প্রথমে এখানে আগে
যে ফসল ভাই কোশ্চেন করেছিল সেখানে বলা হয়েছে, প্রথম কথা যে বলছি যে লগ কালেকশন। একইভাবে আমার এই যে সুইচ, এই সুইচও বিভিন্ন লগ জেনারেট করে। যেমন আমার লগ হতে পারে অথেন্টিকেশন লগ, এক্সেস লগ, অথরাইজেশন লগ। এই সকল লগও আমি একটা জায়গায় স্টোর করব। আরেকটা কাজ হচ্ছে আমার, এবং এই লগ এই আমি কিন্তু আমার এই রাউটার থেকেও নিব, ফায়ারওয়াল থেকেও নিব এই লগ। আমার আরেকটা কাজ হচ্ছে নেটওয়ার্কের ভিতর দিয়ে যত প্যাকেট ফ্লো করতেছে সেই প্যাকেট গুলো আইদার পিকেপ ফরম্যাটে অথবা নেট ফ্লো ফরম্যাটে আমরা প্যাকেট গুলো নিয়েও আমাদের এসআইএম এ সেভ করব। এসআইএমটা কি? এসআইএম হচ্ছে সকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, যার মানে হচ্ছে সিকিউরিটি ইনসিডেন্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এই SIE এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার লগ ম্যানেজ করা, বিভিন্ন প্রকার জেনেরিক অ্যানালাইসিস এবং অ্যানালিটিক্যাল টুল তার মধ্যে থাকা, অ্যালার্ট ট্রায়ালস, ইনসিডেন্ট রেসপন্স, এগুলো আসলে এর কাজ না, এগুলো হচ্ছে সোর এর কাজ। এই দুটা কাজ হচ্ছে আমার SIE। আর ইউএবিএ এবং ইডিআর, এটা আমার SIEM এরও পার্ট না, ইউএবিএ এর পার্ট না। এটা কি? ইডিআর হচ্ছে আমাদের একটা সফটওয়্যার, যা আমি আমার এন্ড পয়েন্ট বা এন্ড ডিভাইস বা ওয়ার্ক স্টেশন, ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এগুলোতে ইনস্টল করে সেখান থেকে এই ইডিআর সফটওয়্যার মাধ্যমে আরো অনেক গুরুত্বপূর্ণ বা কুশল ডেটা আমাদের SIEM এ নিতে পারি। তো এবং তার মাধ্যমে আমি মনিটর করতে পারি। এবং পরে যে কথাটা বলা আছে আর রেসপন্স, এই রেসপন্স মানে হচ্ছে আমি ওই মনিটরের পর যদি আমি দেখি যে কোনো অদ্ভুত ঘটনা, কোনো অ্যানামলি কিছু করতেছে, তাহলে আমি সে অনুযায়ী রেসপন্স করতে পারি। আমি এখান থেকে কমান্ড দিয়ে দিব, সে আমার ইডিআর সফটওয়্যারটা ওই অনুযায়ী সিস্টেমে কোনো কিছু করবে। যেমন আমি কমান্ড দিয়ে দিলাম যে নেটওয়ার্কটা অফ করে দাও, তাহলে এই সিস্টেমের তার কানেক্ট থাকবে কিন্তু ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে। অথবা হতে পারে যে নেটওয়ার্কই বন্ধ, সে কোনো লোকাল ল্যানের সাথে কানেকশন পাচ্ছে না। তো এই যে হোস্ট অ্যাক্টিভিটি লগ এন্ড অ্যালার্ট, এই বিষয়গুলো সব আমার SIEM কে জমা হচ্ছে। এবং একই সাথে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি লগ এখান থেকে আমি নিয়েও আমার SIEM এ জমা করছি। এর সাথে আমাকে ইন্টিগ্রেট করতে হবে হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স। থ্রেট ইন্টেলিজেন্স হচ্ছে আমার যে এই নেটওয়ার্কের ভিতর যে বিভিন্ন প্যাকেট ট্রাফিক ফ্লো হচ্ছে, এর সাথে এমন কোনো কিছু ম্যাচ করে কিনা যেটা আমি জানি যে এটা জিনিসটা খারাপ, এই জিনিসটা হ্যাকিং এর কোনো চিহ্ন। সেই বিষয়টাই হচ্ছে আমার থ্রেট ইন্টেল। থ্রেট ইন্টেলটার সাথে আমার লগ, এই দুটার যে কম্বিনেশন, এই কম্বিনেশনের ফলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার সিস্টেমে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটেছে কিনা। আচ্ছা, এর সাথে আসলো হচ্ছে আমার ট্রায়াজ। ট্রায়াজ হচ্ছে আমি যদি আইডেন্টিফাই করতে পারি আমার সিস্টেমে ম্যালওয়্যার, ম্যালিশিয়াস ঘটনা ঘটতেছে, কোনো ম্যালওয়্যার আছে, এরপরে আমাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমাকে কি কি করতে হবে? আমাকে, যেটাকে আমরা বলি ইনসিডেন্ট রেসপন্স করতে হবে। এই একটা ইনসিডেন্ট ঘটেছে, সেই অনুযায়ী সাইবার ইনসিডেন্টের রেসপন্স করতে হবে। তো সেই রেসপন্সের মাঝে আমার থাকে অনেক কিছুই। আমার রিস্ক আইডেন্টিফাই করা, আমার রিস্ক রিমিডিয়েট করা, সিস্টেমটা কোয়ারেন্টাইন করা, দেন পুনরায় আবার রিস্কটা অ্যাসেস করে দেখা যে আমি রিমিডিয়েশনের পরে আমার আর কোনো রিস্ক রেসিডিউ বা ভগ্নাংশ বা কোনো অতিরিক্ত কোনো রেসিডিউ বা রিস্ক আর আছে কিনা। এই পুরো জিনিসটা হচ্ছে আমার ট্রায়াল। এটাও আমরা আমাদের ট্রেনিং এ দেখব। এবং ওই যে এটাকে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বলা হয়, এবং যেই যারা এই কাজটা করে তারা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্ড। তো আমার এই পার্টটা হচ্ছে সোরের পার্ট। সোর মানে হচ্ছে সিকিউরিটি অর্কেস্ট্রেশন অ্যান্ড অটোমেটেড রেসপন্স। আচ্ছা,
এটা মোটা দাগে সকের একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম এখানে আপনাদেরকে বুঝালাম, সেখানে নেটওয়ার্কের সাথে কি কি কাজ কোন কোন কম্পোনেন্ট করে। এখানে সুবিধার বিষয় হচ্ছে প্রায় প্রত্যেকটা জিনিসেরই ওপেন সোর্স টুলস আছে, যেটা আমরা ব্যবহার করে এই বিষয়গুলো শিখতে পারবো। এবার আমাদের এই ট্রেনিং এ আমরা কি কি আলোচনা করব সেটা একটু সংক্ষেপে বলে দিই। আমাদের ওই যে বললাম 6টা ভাগে ভাগ করতে পারি। এর প্রথম ভাগে আপনার রুটিন নিয়ে আলোচনা করা হবে, সকের ফাউন্ডেশন কি কি লাগে, সকের অর্গানাইজেশন ফাংশন, সকের ডেটা কালেকশন কিভাবে করা হয়, সকের এসআইএম এর ইন্ট্রোডাকশন যেটা বলেছিলাম, এসআইএম এর বিভিন্ন ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড, এগুলো আমাদের ল্যাব ভিএম থেকে দেখবো। আমাদের শত্রুকে তাকে যদি আমি চিনি তাহলে তাকে খুঁজে পাওয়া খুব সহজ হয়। তাহলে আমাদের হ্যাকাররা কি রকম কাজ করতে পারে, হ্যাকারদের টেকনিক কি কি আছে সেগুলো বিষয়ে জানা থাকা লাগবে এবং সেই বিষয়গুলো আলোচনা করা। এরপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস প্রথমে বিভিন্ন নেটওয়ার্ক আর্কিটেকচার, সকের কোন কম্পোনেন্ট নেটওয়ার্কের কোথায় রাখলে সবচেয়ে ইফেক্টিভ হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ট্রাফিক ক্যাপচার করে এবং সেটা অ্যানালাইসিস করা, বলেছিলাম ওয়্যার শার্ক দিয়ে আমরা করবো। সুতরাং আপনাদের ওয়্যার শার্ক যারা পারেন আপনার যে পঞ্চাশ সেটা কিভাবে অ্যাপ্লিকেবল করতে হয় সেটা জানা হবে। ডিএনএস এর প্রোটোকল নিয়ে আমাদের এখানে কথা বলা হবে এবং কিভাবে ডিএনএস প্রোটোকল ব্যবহার করে অ্যাটাক চালানো হয় বা ডেটা বাইরে নিয়ে যাওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। একইভাবে এইচটিটিপি এবং এইচটিটিপিএস, এটার অ্যানালাইসিস এবং অ্যাটাক মেথড, মানে এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করে কিভাবে হ্যাকাররা তথ্য বাইরে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আলোচনা করা হবে। এইচটিটিপি 2 এবং এইচটিটিপি 3 নিয়ে আলোচনা করা হবে। এইচটিটিপি আমরা সবাই জানি যে এইচটিটিপি 2 তে 1 আসছিল, তারপর এইচটিটিপি 1 এর অনেকগুলো সমস্যা থাকার কারণে এইচটিটিপি 1.1 আসে, তারপর এটার অনেকগুলো সমস্যা থাকার কারণে এইচটিটিপি 2 আসে। বর্তমানে এইচটিটিপি 3 নিয়ে কাজ করা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে এইচটিটিপি 3ও আসবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করব। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের এরপরে যে পার্টটা ছিল বিভিন্ন এন্ড পয়েন্টে বা আমার ডেস্কটপ ল্যাপটপে যেই সব ধরনের আক্রমণ গুলো হয়, সাইবার আক্রমণ গুলো, সেগুলোর ট্যাকটিক্স কোন প্রসেসে করা হয়, ডিফেন্স ইন ডেপথ, এই ধারণাটা সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধারণাটা নিয়ে এখানে আলোচনা করা হবে। উইন্ডোজ, আমরা যেহেতু বেশিরভাগই উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে লগ ইন হচ্ছে এসআইএম এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে উইন্ডোজের ক্ষেত্রে লগ ইন কিভাবে হয়, এই যে ডেটার লগ রাখা হয়, বিভিন্ন এক্সেস লগ, বিভিন্ন সিস্টেমের পরিবর্তনের লগ, সেগুলোর ফরম্যাট কি, কোন চ্যানেলে আদান প্রদান হয়, এর অডিট পলিসি কি, লিনাক্সের লগইন কিভাবে কাজ করে, লিনাক্সের 6 লগ হচ্ছে খুবই ফেমাস, 6 লগ এর ফরম্যাটটা কি, এর প্রোটোকল কি, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো বুঝতে পারতেছি যে আমরা এখানে আসলে বেশ আহ বিস্তারিত আমাদের ট্রেনিং এর আলোচনার পার্ট থাকবে, সাথে আবার উইথ ল্যাব। তো এখান এই পার্টে আসলে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেইল অ্যানালাইসিস করা। আপনারা যারা সকে কাজ করবেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হবে বিভিন্ন সময় বিভিন্ন ম্যালিশিয়াস ইমেইল আসে সেগুলো অ্যানালাইসিস করা। তো ফিশিং ইমেইল অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনাকে ওই যোগ্যতাটা থাকতে হবে। তো আমাদের একটা পার্ট থাকবে শুধুমাত্র ইমেইল অ্যানালাইসিস। তো এবং আমাদের সেই অনুযায়ী ল্যাব থাকবে, যাতে করে আমরা অ্যাকচুয়ালি হ্যান্ডস অন বুঝতে পারি। এবং ইমেলের ক্ষেত্রে খুবই 3টা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, এসপিএফ, ডিকেআইএম, ডিমার্ক। এই 3টা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা আমাদের অনেকেরই ক্লিয়ার না, এবং এইটা আমরা যদি আমাদের সার্ভারে এই সিস্টেমটা সেট আপ না করি তাহলে আহ আমাদের ইমেল সার্ভারটাকে খুব সহজেই স্পুফিং করা সহজ হয়, হ্যাকাররা খুব সহজেই স্পুফ করে ফেলতে পারবে। তো এই এসপিএফ, ডিকেআইএম, ডিমার্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবার শেষে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি আমার সক ইমপ্রুভমেন্ট করা লাগে, সেই ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বাধা কি, কোন কোন বিষয়গুলো আমাদেরকে অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত। তো এই পুরো বিষয়গুলো হচ্ছে ফাইনালি আলোচনা করা হবে। এছাড়াও আমাদের আরেক একটা ল্যাব থাকবে, সেটা হচ্ছে ওয়াজু নিয়ে।
ওয়াজু আসলে খুবই আপনার ফেমাস ওপেন সোর্স ইডিআর, কিন্তু তার মধ্যে ইডিআর এর কাজ যে সীমাবদ্ধ তা না, আরো অনেক কিছুই করতে ক্যাপাবল। সে কমপ্লায়েন্স মিট করতেছে কিনা আমার সিস্টেম, আমার নেটওয়ার্ক ডিভাইস, সেটাও সে চেক করতে পারে। অনেক ক্ষেত্রে সে ভার্নাবিলিটি অ্যাসেসমেন্টের কাজটাও করতে পারে। তো আমরা এখানে ওয়াজু নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা থাকবে। ওয়াজুর এখানে হচ্ছে ল্যাব, আমরা প্রায় চেষ্টা করবো 6টা ল্যাবই করতে। এর মাঝে যেমন ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, এফআইএম, এটা আলাদাভাবে অনেকে দেখা যায় সলিউশন হিসেবে প্যাচে, আর ওয়াজুতে এটা ফ্রিতেই আসে। ওয়াজু ওপেন সোর্স মানে ফ্রিতে ব্যবহার করতে পারবো আমি, এবং এখানে এফআইএম টা ফ্রিতেই পাচ্ছি। তো ওয়াজু নিয়ে এখানে একটু হালকা পাতলা আলোচনা এখানে আপনাদেরকে দেওয়া আছে। যেমন ওয়াজু প্রথমে আসলে ওসেক প্রতিষ্ঠানের ছিল, ওসেক থেকে 2015 সালে আলাদা করে ভেঙে আবার ওয়াজু ক্রিয়েট করা হয়। ওয়াজু সুবিধা হচ্ছে, ওয়াজু হচ্ছে আপনার আমরা বলি এইচআইডিএস বা হোস্ট বেস ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, এবং এটা ব্যবহার করা হয় ওয়াজু আমার, এটা অনেকটা অ্যান্টিভাইরাসের মতো চিন্তা করতে পারেন, বাট অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আপনি জাস্ট ভাইরাসটাকে সে আটকাবে, সে কিন্তু পরবর্তী স্টেপ নিজে নিজে নিতে পারেন। এই ক্ষেত্রে ইউজার ইনভলভমেন্ট লাগে, বাট ইডিআর এর ক্ষেত্রে দেখা যেতে পারে যে শখে যে কাজ করতেছে সে ওই ইডিআরটাকে কোন একটি কমান্ড দিয়ে সে কমান্ডটা ওই সিস্টেমে এক্সিকিউট করতে পারে। তো ওয়াজুর ক্ষেত্রে সুবিধা কি কি আছে, ওয়াজু এই ফিচার গুলো দেয়, লগ অ্যানালাইসিস, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, রুটকিক ম্যালওয়্যার খুবই আহ, মারাত্মক, এই মারাত্মক ম্যালওয়্যার ডিটেকশনও ওয়াজু করতে পারে। এবং রিয়েল টাইম অ্যালার্ট, মানে আমার একটা ঘটনা ঘটতেছে, সেটা আমি 2 দিন 3 দিন পরে যদি অ্যালার্ট পাই, সেটা আমার জন্য আসলে সুখকর হবে না। রিয়েল টাইম অ্যালার্ট। এবং আমি বলেছিলাম যে কমপ্লায়েন্স, বিভিন্ন রকম কমপ্লায়েন্স রয়েছে ব্যাংকিং এর ক্ষেত্রে, পিসিআই ডিএসএস। এখন এই পিসিআই ডিএসএস, আমি যদি একটা ব্যাংকিং সেক্টরে কাজ করি সিকিউরিটি অফিসার হিসেবে, আমাকে পিসিআই ডিএসএস টা জানতে হবে, শিখতে হবে, পারতে হবে। তো ওয়াজু এই কমপ্লায়েন্সটা সিস্টেম থেকে মেনটেন করে দিচ্ছে। তো এখানে অনেক বেশ কিছু কথা বলা আছে। ওয়াজুর সাথে ওসেক এর পার্থক্য কি? ওয়াজুর মধ্যে ভালনারেবিলিটি ডিটেকশন ও ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের ব্যবস্থা রয়েছে। এর সিকিউরিটি কনফিগারেশন অ্যাসেসমেন্ট এটা নিয়মিত করা হয়। ক্লাউড সিকিউরিটি মনিটরিং এডব্লিউএস এবং রুবি এখান থেকে করা যায়। এই জায়গাটা আমরা আমাদের ট্রেনিং এর সময় শিখবো। এখানে ওয়াজুর বিভিন্ন কম্পোনেন্টের কথা বলা আছে। এখানে মূলত ওয়াজুর 4টা কম্পোনেন্ট রয়েছে: ওয়াজু এজেন্ট, ওয়াজু সার্ভার, ওয়াজু ইন্ডেক্সার এবং ওয়াজু ড্যাশবোর্ড। এখানে প্রত্যেকটা কি কি কাজ সেগুলো আমরা আমাদের ট্রেনিং এ বিস্তারিত আলোচনা করা হবে, এবং সাথে ল্যাবও করা হবে। এছাড়াও যেই যেই টুলস গুলো আমরা শিখবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস টুলস এর জন্য জিক এবং সুরিকাটা, এটা খুবই ফেমাস। এবং হোস্ট বেস ম্যালওয়্যার ডিটেকশনের জন্য এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা হচ্ছে বলা হয় এটাকে ইয়ারা। তো এটা এখনো এটা প্রোপ্রাইটারি করা হয় নাই, ইউএস এর একটা প্রতিষ্ঠান এটা লাইসেন্স করে ফেলতে পারে। তখন হয়তো এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না, বাট এখন পর্যন্ত এগুলো ফ্রি আছে। আমরা আমাদের চাইলে আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারি। আপনাদেরকে যেগুলো যেগুলো জিনিস প্রোভাইড করা হবে, যে ম্যাটেরিয়ালস গুলো, তার মাঝে হচ্ছে আমরা আপনাদেরকে একটা বই দিব, পিডিএফ সফট কপি বই, এবং আমাদের যে ল্যাবের কাজ কন্টিনিউ করার জন্য ল্যাবের একটা বই বা ওয়ার্কবুক দেওয়া হবে। এবং একই সাথে আপনাদেরকে এসআইএম ইন্টিগ্রেট করা আছে একটা ভিএম, সেই ভিএম প্রোভাইড করা হবে। কিন্তু ভিএম এর সাথে আমি একটু আগে বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লগ, লগ কালেক্ট করা। এই ভিএম এ যথেষ্ট পরিমাণ লগ আপনার দেওয়া আছে, যেটাকে ব্যবহার করে আমরা শিখতে পারবো অ্যাকচুয়ালি যে এসআইএম কিভাবে কাজ করে। এখন যদি আপনার কারো কোশ্চেন থেকে থাকে কোর্স রিলেটেড বা এতক্ষণ আমি যে আলোচনা করেছি সেই রিলেটেড, আপনারা করতে পারেন।